ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী পুত্রের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা নির্দেশ হাতে পেলে ব্যবস্থা জানালেন আইজিপি। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতেই নতুন শিক্ষানীতি, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে খালেদা জিয়া, রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, সুস্থ আছেন জানালেন আইনমন্ত্রী। রাশিয়ায় ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলা, 15 জন পুলিশ সদস্য সহ নিহত বেশ কয়েকজন, আহত বহু মানুষ। এবং বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে সাউথ আফ্রিকা, রাতে বড় ম্যাচে মুখোমুখি দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। ছাগলকাণ্ডে এনবিআর সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে আদালতে নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি। আরও জানাচ্ছেন জুবাইর রাসিন। 15 লাখ টাকা মূল্যের একটি ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামে এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরে জানা যায় সেই ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান। এরপরে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠে আসে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা উঠে আসে গণমাধ্যমের অনুসন্ধানে। তার ব্যাংক হিসেবে নগদ 100 কোটি টাকার খবরও বেরিয়ে আসে। বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশন দুদকের। তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। এই আবেদনের প্রেক্ষিতে সোমবার মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি জানান, আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। এর আগে সোমবার মতিউর রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব করার জন্যই নতুন শিক্ষা পদ্ধতি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এক্ষেত্রে কোনো নেতিবাচক সমালোচনাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের দায়িত্বভার নেবে তরুণ প্রজন্ম। শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। গেল 15 বছরে শিক্ষার্থীদের মাঝে প্রায় 500 কোটি বই দিয়েছে সরকার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে নানাভাবে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে 64 লাখ শিক্ষার্থীকে 2116 কোটি টাকার উপবৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি 8টি বিভাগ থেকে সেরা 15 জন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার এবং স্নাতক পর্যায়ে সেরা 21 জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি আমাদেরকে বানে জলে ভেসে যেতে দেননি। পুরস্কার প্রাপ্তদের মাঝ থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাজারীবাগ গার্লস স্কুলের শিক্ষার্থী নুসরাত জাহান মালিহার কৃতজ্ঞতায় আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, মেধাবীদের খুঁজে বের করে আগামী দিনের জন্য তাদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। আজকের আমাদের এই ছেলে মেয়ে যারা এখানে উপস্থিত, আমি সবাইকে এটাই জিজ্ঞাসা করব যে এই যে কর্মসূচিগুলি আমি দিচ্ছি, এটা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা এটাকে গড়ে তোলা, এই যে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তাদেরকেই করতে হবে, অর্থাৎ এখন তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান সরকার প্রধান। আর এজন্যই শিক্ষাবান্ধব নতুন শিক্ষা পদ্ধতি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তকের শিক্ষাক্রম সবকিছু আমরা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, সেই জন্যই
মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে। সরকারের নানা উদ্যোগের ফলে দেশে বর্তমানে শিক্ষার হার ৭৬.৮%। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির আমলে শিক্ষা নীতি না থাকায় শিক্ষার হার ছিল নিম্নমুখী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে পেসমেকার লাগানোর পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘন্টার আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে তার দ্রুত রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এখানে প্রধান অতিথি হিসেবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। এটিকে দেশকে নেতৃত্ব শূন্য করার মাস্টার প্ল্যান হিসেবেও অভিহিত করেন রিজভী। দেশনেত্রী চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আপনার নেত্রীর কি করে সুযোগ হয়েছিল? কোন আইনে সেটা সম্ভব হয়েছিল? কিভাবে তিনি গিয়েছিলেন? কারণ তার মধ্যে হচ্ছে আদাব, দালালির একটা মনোবৃত্তি আছে, আর খালেদা জিয়ার মধ্যে দালালির কোন মনোবৃত্তি নেই। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া তার প্রয়োজন অনুযায়ী দেশেই সুচিকিৎসা পাচ্ছেন। বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়ে কোনো বাধা দেয়নি সরকার। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার যেই সব অসুখ আছে সেগুলি কিছু কয়েকটা আছে যেগুলি সারার মতো না, এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে, সেই জন্য তাকে সেটা করা হচ্ছে। গতকালকে বিকালবেলা 4টার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে এবং সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন বলে আমি খবর পেয়েছি। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে থেমে নেই নিম্নাঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। আমরা অনেক কষ্টে আছি, তাদের খানি দানি সবকিছু অনেক কষ্টের। বানভাসী মানুষ এভাবেই জানাচ্ছিলেন তাদের দুঃখের কথা। সাহায্য না পাওয়ায় অনাহার অর্ধাহারে দিন কাটছে মৌলভীবাজারের হাকালুকি হাওরবাসীর। ছেলে মেয়ে নিয়ে উপাস অনাহার থাকতেছে, চিরামুড়ি যাওই পাই এগুলো খাই, সরকারি বাবদে কিছু পাই নাই। আমার একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে অনেক কষ্টে আছি, আমরা কোনো সরকারি প্রতিদান পাই না। এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমলেও বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি। বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারা বাজার, ছাতক ও সুনামগঞ্জ সদর। পানির স্রোতের গতি নিম্নাঞ্চলের বসতভিটা তছনছ করে দিয়েছে। চরম বিপাকে সুনামগঞ্জের 7 উপজেলার 6.5 লাখ মানুষ। এই পানি চারিবাদী জিনিসপত্র ভাঙ্গে লাখি কুড়া সপ্তাহ বাসায় নিছি কি গড়ে গড়ে ভাঙ্গিয়া টাইগিয়া করে বেড়া উড়া ভাঙ্গিয়া হালাই দিছে পানি। এখন বাচ্চা কাচ্চা পানির মাঝে হাতরে ভিতরে কলেজা উঠছি যখন আছি। হবিগঞ্জের নবীগঞ্জ অংশে কুশিয়ারার পানি কমে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ের প্রধান খাল নালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার শঙ্কা বন্যা দুর্গতদের। বন্যার ফলে নবীগঞ্জে 40 হেক্টর জমির শাকসবজি ও 25 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। এছাড়া অন্তত 20টি মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে 40,000-এরও বেশি মানুষ। রাস্তা মুখা তো মানে বাড়ি ঘরে তো আর পানি আছে ভাই, ঘরদুয়ার তো উগাইতেই বলছে। বাড়ি ঘরে পানি না হামলে আইতাম কিলারে বাবা, ওগুলো আল্লাহ জানুন বাবা, আমরা কিটা হইমু হলছেন পানি কতদিন নিব কম।
গেল কয়েকদিন পাহাড়ির ঢল ও বৃষ্টি না হওয়ায় বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি, তবে রেখে যাচ্ছে ক্ষতচিহ্ন। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যা পরিস্থিতি ও এর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা ও লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। আমরা প্রথমে চলে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমির হামজা। আমির, বন্যা ও এর ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, দেখুন, আসলে একটি স্বস্তির খবর জানাতে চাই, যেটি গতকাল থেকে আজকে প্রায় যে বন্যা কবলিত এলাকায় অন্ততপক্ষে 1 ফিটেরও বেশি পানি কমেছে। তবে কুশিয়ারা নদীর বাঁধ উপচে যে পানি লোকালয়ে প্রবেশ করছে সেটি প্রবল বেগে প্রবেশ করছে। কিছু পানি কিন্তু যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানি যে হাওর অঞ্চলে প্রবেশ করছে কিছুটা, অর্থাৎ প্রায় 1 ফিট কিন্তু পানি কমেছে। এবং এই যে পানি কিন্তু যে পরিমাণ কমেছে, এটা খুবই অল্প পরিমাণ পানি কমেছে। আমি একটু আপনাকে ব্যাখ্যা দিতে চাই। নবীগঞ্জ উপজেলার যে ইনাদগঞ্জ ইউনিয়নের যে খালগুলো রয়েছে, প্রতিটি খাল কিন্তু আসলে দখল, দূষণ, পাশাপাশি বাদ দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে, যার কারণে আসলে পানির যে নামার যে প্রবণতা সেটা কিন্তু একেবারে অল্প। স্থানীয়রা আমাদেরকে বলছেন যার বাড়ির সামনে যার মতো করে আসলে যে খালে বাদ দিয়ে তাদের বাড়ির সোজা রাস্তা করে দিয়েছেন, যার কারণে আসলে এই পানিগুলো যে নামার প্রবণতা একেবারে কম বললেই চলে। যে কারণে আসলে যে এই যে বন্যার পানিতে যে পরিমাণ কষ্ট, তার চেয়ে এখন কিন্তু আসলে এই পানিগুলো আটকে থাকার কারণে কিন্তু না নামার কারণে কিন্তু মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। আমি একটু জানাতে চাই, আজকে কিন্তু যে হবিগঞ্জের যে কুশিয়ারা নদীর পানি সেটি কিন্তু বিপদ সীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নবীগঞ্জ অংশে, এবং এই যে পানি কিন্তু ধীরে ধীরে কমছে, নদীর পানি কমছে। তবে কিছু পানি যে বাঁধ উঠছে, আবার বাঁধ কিছু অংশে ভেঙেছে, যে কারণে আসলে পানি লোকালয়ে প্রবেশ করছে। এই পানিগুলোতে যে দিকে ঢুকছে সেদিকে আবার বের হচ্ছে ও হাওর অঞ্চলে। হাওরে আমি এখন কিন্তু একটি হাওরে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হাওরে কিন্তু আসলে খুব একটা পানি নেই। এই যে আসলে যে পরিমাণ পানি থাকার কথা, যে বন্যা যেদিকে হয়েছে, এই পানিগুলো কিন্তু এই হাওর দিয়ে এসে প্রবেশ করে। এই হাওরে কিন্তু একেবারে পানি একেবারে অল্প বললেই চলে। এবং এই যে পানি যে আমি কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে, তারা যে বিষয়টা বলছে যে খালগুলো ভরাট হয়েছে আবার দখল হয়েছে, সেই খালগুলো তারা পুনরুদ্ধারে ইতিমধ্যে তারা এই বন্যার পূর্বে তারা কার্যক্রম হাতে নেবেন। এবং একটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত নবীগঞ্জ উপজেলার প্রায় 40,000-এর বেশি মানুষ পানিবন্দী রয়েছেন, প্রত্যেকে কিন্তু আসলে দুর্ভোগে রয়েছেন। এর মধ্যে 293টি পরিবার এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে রয়েছেন। 8টি আশ্রয়কেন্দ্রে মূলত এখন পর্যন্ত প্রায় 1200-এর বেশি লোক অবস্থান করছেন। এই যে যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বা যাদের বাড়িঘরে পানি, তারা কিন্তু এতদিন আসলে চরম দুর্ভোগে ছিলেন। সরকারি সহায়তার পাশাপাশি তাদেরকে আজকে এবং গতকালকে আমরা দেখেছি যে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ব্যক্তি যারা প্রবাসী আছেন বা যারা বিত্তশীল আছেন, তারা কিন্তু এখন তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছেন, শুকনো খাবার। এটি কিন্তু আসলে একটি বড় একটি উপকার আসবে যারা বন্যা কবলিত আছেন তাদের। তবে আসলে প্রত্যেকে যে পাচ্ছেন তা কিন্তু নয়। এবং আরেকটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত উপজেলার যে মেডিকেল টিম সেটি কিন্তু তারা, আমি কথা বলেছিলাম যে মেডিকেল নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডক্টর আব্দুল সামাদের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের যে এখন পর্যন্ত মেডিকেল টিম সেটি কিন্তু আসলে কাজ করছে। তো এই ছিল আমার কাছে নবীগঞ্জ উপজেলা থেকে বন্যা পরিস্থিতি সবশেষ। আমরা এখন যেতে চাই লালমনিরহাটে, সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে। হামজা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটেও কিন্তু কোরবানির ঈদের দিন থেকে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসার পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদী থেকে শুরু করে জেলার যে কয়েকটি নদী রয়েছে সবকটি নদীর কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল। যদিও বিপদসীমা তিস্তার পানি অতিক্রম করেনি, তবে পানি বৃদ্ধি পাওয়ার কারণে তীরবর্তী যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করেছিল, এবং এই স্বল্পমেয়াদী বন্যার পানি কিন্তু গত 2 দিন আগ থেকে নামা শুরু হয়েছে। বর্তমানে কিন্তু তিস্তার পানি বিপদসীমার একেবারে তলানিতে এসে পৌঁছেছে। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 75 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কিন্তু নদীর যে নিম্নাঞ্চল রয়েছে এবং চরাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চল এবং চরাঞ্চল থেকে পানি একেবারে নেমে গিয়েছে। তবে এই যে নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার ঘটনার পর যারা ভোগান্তিতে পড়েছিলেন, তারা কিন্তু তাদের ভোগান্তি এখনো শেষ করতে পারেনি, এবং যে বানবাসী মানুষরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন এবং
স্বাভাবিক হতে শুরু করেছেন। এছাড়া পানি দ্রুতই আবার কমে যাওয়ায় নদীর কয়েকটি পয়েন্টে লালমনিরহাট জেলার যে আদিতমারি উপজেলার মহিষকচা ইউনিয়নের গরিবুল্লাহ পাড়া এবং গরিবুল্লাহ পাড়া ছাড়াও কিন্তু সেই আদিতমারির আরও কয়েকটি পয়েন্টে এবং লালমনিরহাট সদর উপজেলার কালমাটির এলাকার 2টি পয়েন্টে নদী ভাঙ্গন শুরু হয়েছে। সেই নদী ভাঙ্গন ঠেকাতেও আবার পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা রয়েছে সম্প্রতি সেগুলো পরিদর্শন করেছেন এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে নদী ভাঙ্গন রোধে তারা মাটি এবং বালি ভর্তি করে জিও ব্যাগে তারা কিন্তু ভরে ভাঙ্গন প্রতিরোধে কাজ করছেন। আচ্ছা, নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে শুষ্ক মৌসুমে তিস্তায় একদমই পানি থাকে না এবং এই বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই কিন্তু এই স্বল্পমেয়াদী বন্যা, দীর্ঘমেয়াদী বন্যা সহ নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। এই উভয় সংকট থেকে সমাধানের জন্য তিস্তার গর্ভ যে ভর্তি হয়েছে সেটি আসলে খনন করা জরুরি। এছাড়া কিন্তু আরেকটি আশ্বাস কিন্তু সরকার থেকে দেওয়া হয়েছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন যাতে দ্রুতই করা হয় সেটি কিন্তু দাবি জানিয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। যদি তিস্তা খনন অথবা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই ধরনের ভোগান্তি থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে নদী তীরবর্তী বাসিন্দারা। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার সর্বশেষ খবর। লাবণী। ধন্যবাদ জামাল এবং আমির আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম আমরা হবিগঞ্জ ও লালমনিরহাটের সহকর্মীদের কাছ থেকে। বন্দুক হামলায় রক্তাক্ত রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র। পুলিশ ইহুদি উপাসনালয় সহ কয়েক জায়গায় বন্দুকধারীদের এলোপাতাড়ি হামলায় প্রাণ গেছে 15 জন পুলিশ সদস্য, পাদ্রী সহ আরও কয়েকজনের। আহত হন আরও অনেকে। হামলার এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় উপাসনালয়ে। পুলিশি অভিযানে নিহত হয়েছেন 6 অস্ত্রধারী। দাগেস্তানে 3 দিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। লুৎফর কবিরের রিপোর্ট। দফায় দফায় গুলির শব্দ, কয়েকজন কালো মুখোশধারী ভারী অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি ছুটছেন। রোববার সিনেমা কায়দায় রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র দেরবেন্দ ও মাখাচকলা শহরের উপাসনালয়, গির্জা ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা। প্রধান সড়কে থেমে থেমে গুলির শব্দে আশপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত পুলিশ সদস্য। শুরু হয় বন্দুকযুদ্ধ। অস্ত্রধারীদের হামলায় পুলিশের কয়েকজন কর্মকর্তা, পুরোহিত সহ সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় আশপাশের হাসপাতালে। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেন্টে বন্দুকধারীরা তাদের উপাসনালয় ও একটি গির্জায় আক্রমণ করে, পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। গির্জার কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এই ঘটনায় দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ জানান, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশই অভিযানে নিহত হন, পালিয়ে যান কয়েকজন। রুশ প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে মুখোশধারী হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিল। দাগেস্তান এর আগেও জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার শিকার হয়, যদিও এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ দুপুর। এবার দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। পানি ও গ্যাস সংকট, খাল দখল, চুরি, ছিনতাই সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ড। খালে ফেলা ময়লা আবর্জনা আর দখলে বন্ধ পানি চলাচল। বৃষ্টি হলেই কোনো কোনো সড়কে জমে হাঁটু সমান পানি। মাদকের আঁকড়াও রয়েছে এই ওয়ার্ডে। বর্তমান মেয়রের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্থানীয়রা বলেন। মেয়রের সামনে পরিচ্ছন্নতা অভিযান হলেও 3 মাসেই আগের অবস্থায় ফিরেছে প্যারিস খাল। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বছর যাবত আতিকুল ভাই এই যে পাশ করে আমাকে এই এলাকায় আসেন। আকলিমা খানম
থাকেন ঢাকা উত্তর সিটির ৫ নম্বর ওয়ার্ডের পলাশনগর এলাকার একটি একতলা বাড়িতে। বাড়িটিতে থাকে আরও ১৪টি পরিবার। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পারায় প্রায় না খেয়ে থাকতে হয় তাদের। গ্যাস এমনিতে মনে করেন যদি সবকিছু খোলা থাকে সবকিছু, তাহলে সকালে ভরে থাকে, আর সারাদিন গ্যাস থাকে না। এলাকার আরেক পাশের অবস্থা আরও নাজুক। নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য প্রিপেইড মিটার বসানো হলেও মিলে না চাহিদা মতো গ্যাস। তাই অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার। কাঠও ভরা লাগে, আবার গ্যাসের এই সিলিন্ডারও ভরা লাগে। গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা ও সিলিন্ডার গ্যাসের প্রয়োজন মেটালেও পানির সংকট আরও প্রকট। পরিস্থিতির ভয়াবহতা উঠে আসে ৭০ পেরোনো সোমা খাতুনের কণ্ঠে। 4 দিন 7 দিন পর পর আয়ে, এমন আছে 2 দিন পর আয়ে, এমন আছে 3 দিন পর আয়ে। মশা মাছির উপদ্রব কেমন এমন প্রশ্নে খোদিজা বেগম জানান, গেল বছর তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা। অভিযোগ করেন ডিএনসিসির মশক নিধন কার্যক্রম নিয়েও। এমন আছে মাস পর আসে, মাসের ভিতরে 2 দিনও আসে, নাও আসে। বলছি দিয়া যাইতে পরে কয় কি পানি নাই, ওষুধ দুমুকে দিয়ে পানিতে মিশকাতে দেয় আর কি ওষুধ। তার বক্তব্যের সত্যতা মিলে স্থানীয় প্যারিস খাল আর সাংবাদিক কলোনির পাশের খালে। দখলের মহোৎসবে মেতেছে স্থানীয়রা। নির্বিচারে ফেলা ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। মেয়র আতিক 3 মাস আগে প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। কিছুদিন আগে ওইখানে ময়লা পরিষ্কার করে ওইখানে আসছে, আইসা মেয়র কতক্ষণ ছিল ওই কতক্ষণ ওই সেট পরিষ্কার হয়েছে। মেয়র যাওয়ার পরে মনে করেন সবাই চলে গেছে। চাঁদাবাজি আর চুরি ছিনতাই এখানকার নৈমিত্তিক ঘটনা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। চিন্তা হয় সন্ধ্যার পরে তো দেখা গেল এখানে এক গ্রুপ বসে, ওইখানে এক গ্রুপ বসে, মানে গ্রুপের এখানে অভাব না। আর কিশোর গ্যাং বেশি। ওপেন সাইকেল নিয়ে যায়, এনে মানে চা খাইতে দাপ করে সাইকেল টান দিয়ে নিয়ে যায়। কেউ কিছু করে না, কে কি করব, কয়ে মাইরা দিব। 1.34 বর্গ কিলোমিটার আয়তনের ওয়ার্ডটিতে নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শুধু সঠিক পরিকল্পনা নয়, একটি শহরকে সুন্দর করে সাজাতে প্রয়োজন জনগণের সচেতনতা। এরই অন্যতম উদাহরণ সিঙ্গাপুর সিটি। বাংলাদেশের মেয়ররা বলছেন, জনগণ সচেতন না হলে সুন্দর শহর গড়া কঠিন। আর নগর পরিকল্পনাবিদদের দাবি, সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি কঠোর অনুশাসনের বিকল্প নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাস্তা খালি, অথচ পারাপারের জন্য সিগন্যালের অপেক্ষা করছে নগরবাসী। কেউ নিয়ম ভেঙে পার হচ্ছে না রাস্তা, আবার সড়ক বা যথাযথ ময়লা ফেলে না কেউই। এটি বিশ্বের অন্যতম সুন্দর শহর সিঙ্গাপুরের চিত্র। ঢাকা শহরের চিত্র সিঙ্গাপুর ঠিক বিপরীত। যে যার মতো পারাপার করছে সড়ক। রাস্তা সহ আশেপাশে সব জায়গায় যেন ময়লা আবর্জনার স্তূপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। আর চট্টগ্রাম মহানগরের অবস্থা আরো নাজুক। ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মতে, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নগরবাসীর মধ্যে এই বিষয়টির বড় অভাব দেখছেন তারা। আপনি চেষ্টা করছেন ঠিকই আছে, আপনি নালা নর্দমা পরিষ্কার করছেন, যেমন ওয়াটার লগিং আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমরা এটা মোকাবেলা করতে হলে যেমন খাল নালা এগুলোকে পরিষ্কার রাখতে হবে। এখানে দেখেন সমস্ত রাস্তায় ঘুরে দেখেন। কিছুদিন আগে আমি জাপান গিয়েছিলাম, তাও একটা সংস্থার আমন্ত্রণে। সেখানে দেখেছি এত বড় টোকিও শহর, একটা কাগজের টুকরো আমি দেখিনি। মানদণ্ডে বলা আছে যে একটি শহরে ন্যূনতম 25% যেন বনায়ন থাকে। এই জায়গাগুলো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতে চাই, যাতে করে অপরিকল্পিত নগরায়নের মাঝেও যেন আমাদের ঢাকাবাসী, আমাদের জনগণ যেন কিছু উন্মুক্ত জায়গা পায়, যে সেখানে তারা তাদের উপভোগ করা, বিনোদন করা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নত দেশে জনসচেতনতা তৈরি একদিনে হয়নি। দেশের মানুষের অসচেতনতার জন্য জনপ্রতিনিধিদের দায়ী করলেন এই নগর পরিকল্পনাবিদ। আপনাকে আইনকে প্রয়োগ নিশ্চিত করতে হবে। যে দেশে প্রয়োগ নাই সেক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন মানুষ খুব সচেতনভাবে সব কিছু সচেতনতার সাথে করবেন? যদি সবাইকে আপনি কঠোর অনুশাসনের সাম্যতার ভিত্তিতে পরিচালনা করেন, অবশ্যই গরিব ধনী প্রত্যেকেই নিয়ম মানবে। আর আপনি যদি সব মধ্যবিত্তরা দেখে ধনীদেরকে কোনো রকম নিয়ম করছেন, উল্টো দিকে গাড়ি চালান, তাহলে আপনি কেন মাঝে মাঝে ওটা উল্টোটা করবেন না? সমন্বয়হীনতার কারণে অনেক বছরেও সুন্দর এবং পরিচ্ছন্ন শহর গড়ে ওঠেনি বলে দাবি নগরের এই পরিকল্পনাবিদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সেতু আছে, নেই সংযোগ সড়ক। 3 বছর আগে কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় অকেজো হয়ে পড়ে আছে মাথাভাঙা নদীর উপর নির্মিত প্রায় 7.5 কোটি টাকার সেতু।
ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে কুষ্টিয়া ও মেহেরপুরের 2 উপজেলার 10 লাখ মানুষ। জমির মালিকদের দাবি, জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণ করেছে এলজিইডি। এ বিষয়ে কোনো যোগাযোগই করেনি তারা। আর এলজিইডির কর্মকর্তারা বলছেন, জমি অধিগ্রহণের জন্য বারবার বসলেও জমি দিচ্ছেন না মালিকরা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2021 সালে কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার যোগাযোগের সুবিধার্থে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণ করা হয় এই সেতুটি। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 3 বছর পেরিয়ে গেলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় এখনো হয়নি সংযোগ সড়ক, তাই চলাচলের উপযোগী হয়নি সেতুটি। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার প্রায় 10 লাখ মানুষ। ব্রিজটা তৈরি করেছে, দেখেন এই যে খাড়া, ওখানে কিভাবে মানুষ উঠবে নামবে, আর এখানে ঠিকভাবে ভ্যান কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না এখন। এই ব্রিজটা করার উদ্দেশ্য হলো মানুষের যানবাহনের সব দিক দিয়ে সুবিধা, অর্থ দিক দিয়ে সুবিধা, কিন্তু এটা তো হচ্ছে না। এই দেখেন ভ্যানের কি কষ্ট, ভ্যান আমরা নিয়ে আসছি, এই দেখেন ভ্যান উপরে থুই মাল মাথায় কে টাইনি নিয়ে আসছি, ভ্যানে লোড করতে হয়, ভ্যান নামাইতেও পারিনি, ভ্যান তুলতেও পারিনি, ভ্যান যাইতে পারে না, ওই পার থেকে পারে আসতে পারে না, এখানে রাস্তার সমস্যা। এদিকে জমির মালিকদের দাবি, জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণ করেছে এলজিইডি। জমি নেওয়ার বিষয়ে তাদের সাথে কোনো যোগাযোগই করেননি এলজিইডির কর্মকর্তারা। 3 বছর জমি অধিগ্রহণ করছি, হয়েছে, করব, এই তালবাহনা করে আমাদের সাথে আসে যায়, চলে যায়। জমিটা অধিগ্রহণ করা হয়নি। জমিটা সরকার সঠিক লোক পাঠাক, জমিটাকে অধিগ্রহণ করুক, ন্যায্য মূল্য দিক। আর এলজিইডির কর্মকর্তারা বলছেন, জমি অধিগ্রহণের জন্য বারবার জমির মালিকদের সাথে যোগাযোগ করা হলেও জমি দিচ্ছেন না তারা। যেসব জমির মালিক তারা জমি দিতে চেয়েছিল, কিন্তু ব্রিজ নির্মাণের পরে তারা জমি দিতে আপত্তি করাই রাস্তাটার সময় হয়নি। এরপরও আমরা আমাদের সাবেক এমপি মহোদয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সহকারে সবাই একসাথে আমরা ব্রিজের ওখানেই আমরা বেশ কয়েক দফা আলোচনা করেছি। জমির মালিকদের সাথে এলজিইডি কর্মকর্তাদের সমন্বয়হীনতার কারণেই দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে 2 জেলার 10 লাখ মানুষ। তাই জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত এই সেতু চালুর দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ দুপুর। পদ্মার পানি বন্টন চুক্তি নবায়নে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে মোদি সরকার, এমন খবরে উষ্মা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ওই আলোচনায় পশ্চিমবঙ্গ সরকারকে না রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে দুদেশের মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনায় রাখা হয়নি মমতাকে। এ প্রসঙ্গে মমতা বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে যা পশ্চিমবঙ্গকে গভীরভাবে প্রভাবিত করবে। দ্বিপক্ষীয় বৈঠকে পদ্মার পানি বন্টন চুক্তি নবায়নে যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত দুদেশের সরকারের। তৃণমূলের অভিযোগ, এই চুক্তি নবায়নের সিদ্ধান্ত বাংলাকে বিক্রি করার পরিকল্পনা। বিষয়টিকে দুঃখজনক বলেও অভিহিত করেছে রাজ্য সরকার। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই শিগগিরই শেষ হচ্ছে। গোষ্ঠীটির সঙ্গে চুক্তি হলেও উপত্যকায় যুদ্ধ চলবে বলে সাফ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার এ ধরনের মন্তব্যকে দ্বিমুখী আচরণ বলে অভিহিত করেছে হামাস। এদিকে উপত্যকার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রে বিমান হামলায় প্রাণ গেছে 8 ফিলিস্তিনির। উপত্যকার প্রাণকেন্দ্রের এই ধ্বংসযজ্ঞ দেখে বোঝার উপায় নেই, একদিন আগেও এখানে সবই ঠিক ছিল। চাপা পড়ে থাকা মরদেহ এবং কোনো প্রাণের সন্ধান আছে কিনা তারই সন্ধান চালান স্থানীয়রা। রোববার জাতিসংঘ পরিচালিত গাজার সিটির এই কারিগরি কলেজের একাংশে ভয়াবহ হামলা চালিয়ে গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW বলছে, কলেজের ঠিক ওই অংশটি ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে ব্যবহৃত হতো, তাও রেহাই পেল না। এ ঘটনায়
কয়েকজন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘের এই কলেজে কয়েকজন আশ্রয়হীন ফিলিস্তিনি ঠাঁই হয়েছিল। ত্রাণের জন্য এখান থেকে অনেকে কুপন সংগ্রহ করেছিলেন, কেউ পানি পাচ্ছিলেন। হঠাৎ কিছু একটা শুনতে পাই, যারা পানি নিতে এসেছিল ছিটকে পড়তে দেখি। কোনো মতে জীবন নিয়ে সরে যাই। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত ও আহতদের টেনে বের করি। গেল এক সপ্তাহে শরণার্থী শিবির রেডক্রসের কার্যালয়ের আশপাশে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চলমান পরিস্থিতি নিয়ে রোববার ইসরায়েলের চ্যানেল 14কে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকায় তীব্র হামলা শেষ হওয়ার ইঙ্গিত দিলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে সাফ জানিয়েছেন তিনি। তীব্র লড়াই শেষ হলে আমাদের বাহিনী উত্তরের দিকে অগ্রসর হবে। আমাদের জিম্মিদের উপত্যকা থেকে উদ্ধার করে বাড়িতে ফেরাবো। আমরা কূটনৈতিক উপায়ে এই চেষ্টা চালাবো। তা না হলে বিকল্প পথে হাঁটতে হবে। কোনো চুক্তি হলে তা হবে আমাদের শর্ত অনুযায়ী। হামাস এখন যেভাবে আছে সেভাবে ছেড়ে দেওয়া যাবে না। তাদের নির্মূল করবই। গাজা ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিতে আমরা এখনই প্রস্তুত নয়। উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনা চলছে, কিন্তু তা এখনো আলোর পথ দেখেনি। ফলে যুদ্ধবিরতি এবং অভিযান নিয়ে নেতানিয়াহুর এমন বক্তব্যকে দ্বিমুখী আচরণ হিসেবে অভিহিত করে কঠোর সমালোচনা করেছে হামাস। রাফাই অভিযান নিয়ে বেসামরিক প্রাণহানির শঙ্কায় ইসরায়েলে একটি অস্ত্রের চালান পাঠানো স্থগিত করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে শীতল সম্পর্ক তৈরি হয় নেতানিয়াহুর। তবে তিনি দাবি করেছেন শীঘ্রই অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে ওয়াশিংটন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ দুপুর।